একটু বুঝে আসি অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, এই রাষ্ট্রের কাঠামো, এই রাষ্ট্রের গঠন আমাদের যারা পূর্বপুরুষ তারা করে গেছেন 70-এর 71-এর এই যুদ্ধের মধ্যে দিয়ে, এবং তারা জানতেন এই বাঙালি স্বপ্নের জায়গায় যাবে, এবং সেই অর্থনীতি আজকে বেগবান। সব জায়গায় সবগুলো সূচকে আমরা ভালো ইঙ্গিতগুলো পাচ্ছি, কিন্তু প্রশ্নটি হচ্ছে সেখানে আসলে রাষ্ট্র নেতৃত্ব আদর্শ যে প্রসঙ্গগুলো তিনি বলছিলেন এটি কতটা গুরুত্ব, নাকি বাঙালি তার আপন মহিমায় নিজ জায়গায় আজকের এই 5 দশকে এখানেই আসার কথা ছিল? আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে সালাম, শুভেচ্ছা। মন্ত্রী মহোদয়ের আগের প্রজন্ম বলবো না, উনি আর আমরা একেবারে স্টেক হোল্ডার, দেখে এসছি মুক্তিযুদ্ধের আগের অবস্থান, পরের অবস্থান। পাকিস্তানি টাকাতে চাল কিনে খেয়েছি, বাংলাদেশে এখনো খাচ্ছি। মোটামুটি কথা হচ্ছে যে পাকিস্তান নামক রাষ্ট্রটাই একেবারে ব্রিটিশ থেকে জন্মগ্রহণ করার পর থেকে ওটার মধ্যে অনেক ডিফেক্ট ছিল, আমরা ওদিকে যাচ্ছি না। মানে দ্যাট নেশন অট টু ফেইল, আরে এটা অনেক সূত্র আছে। তারপরে যেই কারণে এটা তাড়াতাড়ি করেই ভেঙে পড়লো, সেটার কারণ হচ্ছে এই পাঞ্জাবিরা বলেন বা অন্যরা বলেন, অসম্ভব বৈষম্যর একটা জিনিস আমাদের উপরে দিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সময় তো বিশ্ব নাম করার নেতা, বঙ্গবন্ধু হন নাই, উনি আজীবনই ওনার চেষ্টা করেছেন যে এই বৈষম্যের বিরুদ্ধে লড়তে। অবশেষে ধরেন সিচুয়েশনের কারণে স্বাধীনতার ডাক দিয়েছেন এবং দেশটা স্বাধীন হয়েছে। তো দেশটা যখন স্বাধীন হয়েছে, এখন কিন্তু বিশেষ করে আইটির কারণে সব দেশ আমরা সবকিছু দেখছি। সো বাংলাদেশও কিন্তু জন্মের পর থেকে হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছিল। কিন্তু দুঃখ হলো, আমাদের সবচেয়ে বড় দুঃখ হলো, আমাদের জাতীয় জীবনে অনেক বেশি ছন্দপতন হয়েছে। একটা নতুন রাষ্ট্র জন্মগ্রহণ করার পরে যদি তার ফাউন্ডারকে 75 মরে যেতে হয়, তাহলে আমরা তো এটা বঙ্গবন্ধুর শত্রুকে স্বীকার করতে হবে যে দেশটা যেই একটা শিপ যে রাডারে যেভাবে যাচ্ছিল, জাতির পিতার মৃত্যুর পরে দ্যাট শিপ হ্যাজ লস্ট ইটস ডাইরেকশন, and definitely it was going in the wrong direction. আমি রাজনৈতিকভাবে যাচ্ছি না, মুক্তিযুদ্ধের আমাদের চেতনাটাই ছিল এই দেশের জনমানুষের এমানসিপেশন। সো এখানে আধা সামরিক শাসন এবং পুরা সামরিক শাসন এবং সামরিক লেবাসে বা বেসামরিক লেবাসে সামরিক শাসনের কারণে ক্ষমতার ভারসাম্য রাখতে গিয়ে জনতার কথা ভাবার সুযোগ তাদের হয়নি। এটা তো স্বাভাবিক। পরবর্তীতে এটা তো স্বাভাবিক। আমি যখন আমার উর্দি খুলে রাজনীতি করব, তখন আমাকে অনেক কিছু কম্প্রোমাইজ করেই এগুলো করতে হবে। তো যাই হোক, উনি যেটা বলেছেন যে বঙ্গবন্ধুর কন্যা এখন শাসন আসার পর থেকে আমরা আমাদের যেই উন্নতি দেখতে পাচ্ছি, আমি উন্নয়ন শব্দটা বলবো না, এটা বেশি ইউজ হচ্ছে, আমরা আমাদের যেই প্রবৃদ্ধি, যেই উন্নতি, যেই গ্রোথ যেগুলো দেখতে পাচ্ছি, এটার অনেকগুলো কারণ ওনার বলিষ্ঠ নেতৃত্ব এবং ওনার কি বলবো দেশপ্রেম। শি ইজ ভেরি থাকে ফর অ্যাবাউট নট কম্প্রোমাইজিং ওনার দেশপ্রেম। কিন্তু আরেকটা জিনিস আমাকে বলতে হচ্ছে যে শাসনের ধারাবাহিকতা থাকার কারণে আমরা অনেক উন্নতি পেয়েছি। এখন মনে করেন আমার কথা হয়তো একটু অন্যরকম শোনাবে, কিন্তু যেহেতু আমি গরিবের অর্থনীতি নিয়ে বেশি চিন্তা করি, পরিকল্পনা মন্ত্রী মহোদয়কে পাশে পেয়েছি, সবসময় আমাদের জ্বালাগুলো বলবো। সেটা হচ্ছে আমাদের যেই বৈষম্যের কারণে দেশটা স্বাধীন হয়েছিল, আপনি খেয়াল করে দেখেন এখন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলো সবকিছু মিলে আমরা কোথায় আছি। হ্যাঁ, পাকিস্তানের সময় আমরা তো সিএসপি করতে পারতাম না, ইপিসিএস করতাম। পাকিস্তানের সময় বাঙালি সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান, বিশ্ববিদ্যালয় এগুলো হবে, এগুলো অকল্পনীয়। তার মানে ওই দিকগুলো ছাড়াও আমাদের অন্নের কথা, আমাদের বস্ত্রের কথা ছাড়াও আমাদের বাসস্থানের কথা, আমাদের চাকরির কথা, আমাদের আত্মমর্যাদার কথা, আমাদের চিকিৎসার কথা, আমাদের শিক্ষার কথা, 5টা ইউনিভার্সিটি ছিল, এখন 100টা ইউনিভার্সিটি। সবকিছু মিলে আমাদের কিন্তু অসম্ভব ধরনের আগিয়েছি আমরা। আমাদের অর্জন ব্যাপক। হ্যাঁ, আমাদের অর্জনটা আমরা একটু বিতর্কিত হয়ে যাচ্ছে, কারণ আমাদের ভিতরের লোকরাই এই অর্জনটাকে ম্লান করে দিতে গিয়ে তারা সত্যিকার অর্থে আর কি কি করলে আরো বেশি অর্জন হতো, আরো বেশি দেশের মানুষের জন্য সুবিধা হতো, আমরা ওই আলোচনাগুলো রেখে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য
আমরা অর্জনটাকে মলিন করে দিচ্ছি। এখন আসেন আমরা যদি এই উন্নয়ন বা উন্নতির কথা বলি, এই উন্নতির ট্রেন্ড তো চলেছে বিশ্বের সব দেশেই, কিন্তু এই এক কোভিড দেখেন, এক কোভিড তছনছ করে দিয়েছে গ্লোবাল ইকোনমি, এক কোভিড তছনছ করে দিয়েছে বহু মহাশক্তিকে। এবং ওই সময় বাংলাদেশ নামক রাষ্ট্রটা আমাদের লট অফ মিসম্যানেজমেন্টের মধ্যে আজকে একটু চিন্তা করে দেখেন তো, যে আমাদের প্রধানমন্ত্রী হাউ ওয়েল শি ম্যানেজ দ্য কোভিড সিচুয়েশন, দি কোভিড চ্যালেঞ্জ। আমাদের তো অনেক সীমাবদ্ধতা ছিল, আমরা হয়তো রাজনৈতিক কারণে অনেক বেশি চিল্লাইছি। আমাদের সিসিইউ কয়টা ছিল, আইসিইউ কয়টা ছিল? তো এখন দেখেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের অর্জনটা প্রচুর, কিন্তু পরিকল্পনা মন্ত্রী যেহেতু আছে, তো সেহেতু আমাদের ভয়গুলো বলতেই হয় যে আমার কাছে আবার যদি একটু মনে হচ্ছে যে এই আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন, আমাদের কৃষিতে, আমাদের মাছে, আমাদের ছাগলে, গরুতে, মুরগিতে, আমাদের সব জায়গায় উৎপাদন, এবং সেটাকে আমরা চাকরির ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি। আমরা চাকরি সৃষ্টি করতে পারতেছি না, পাবলিক চাকরি সৃষ্টি করা খুব কঠিন, সরকারি চাকরি। বেসরকারি চাকরি আমরা সৃষ্টি করতে পারতেছি না। তাই বেসরকারি চাকরি সৃষ্টি করার জন্য এখন যদি আমার মাননীয় পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনার মধ্যে নিয়ে আসেন যে শুধু এগ্রিকালচার নয়, এগ্রিকালচার থেকে ডাইভার্সিফিকেশন করে প্রাইভেট সেক্টরকে একটু সাজিয়ে নিয়ে, যে আমরা প্রাইভেট সেক্টরে এই জায়গায় একটু স্টিমুলাস দিলে অনেক চাকরি সৃষ্টি হবে, তাহলে আমাদের উন্নয়নটা সত্যিকার অর্থে খুব বেশি ভিজিবল হবে। কর্মসংস্থানের জায়গাটি একটি বড় কিছু প্রশ্ন করি, পরিকল্পনা আছে, কর্মসংস্থান ছাড়া একটা পরিবারকে স্বয়ং সম্পূর্ণ করার তো আর কোনো পথ নাই। ভিক্ষা দিয়ে, স্টিমুলাস দিয়ে, সাহায্য দিয়ে এটা পারেন না, এটা সাস্টেনেবল না, এটা কয়েকদিনের জন্য সম্ভব। কিন্তু ওই কর্মসংস্থান ইজ দ্য অনলি রেমেডি আপাতত আমাদের হাতে আছে, যে আমরা এটা বেসরকারি খাতে, এটা ফ্লেক্সি লোড হোক, মেয়েদের বুটিক হোক, এনিথিং, পিঠা হোক, তো এই ধরনের ছোট 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 আপনার পেঁয়াজও বানায়, যে সেও তো একটা ফ্যামিলি চালায় বেগুনিয়ার পেঁয়াজও বানিয়ে। আমাদের কিন্তু 16 কোটি মানুষ থাকার কারণে এই সম্ভাবনাটা প্রচুর। আমরা মাইক্রো এন্টারপ্রেনারদেরকে খুব অল্প টাকায়, মন্ত্রী সাহেব জানেন যে মাইক্রো এন্টারপ্রেনারদেরকে কত কম টাকা দাঁড় করিয়ে দেওয়া যায়। এবং এইটাই আমি জানি, ওনার প্রতি আমার শ্রদ্ধা অন্যরকম। খুব শান্তি ফিল করি যে পরিকল্পনা মন্ত্রী এবং আরো কয়েকজন মন্ত্রী আছেন যারা সমস্যাটা বুঝতে চান, শুনতে চান, ঝাটকা দেন না। তো আমরা কিন্তু একটা ভালো জায়গায় আছি এবং এটাকে ধরে রাখতে হবে। এই কোভিডের যেই ধাক্কাটা আসতেছে, আপনি তো জানেন যে বড়দিনে আমেরিকাতে 300 ফ্লাইট তারা ক্যান্সেল করেছে। এটার একটা হালকা পাতলা এফেক্ট আমাদের কাছে আসবে, আমরা এটাকে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। সেটাই মানে সেই সাহসটা তৈরি হয়েছে, সক্ষমতাটা তৈরি হয়েছে। সক্ষমতা না, জিনিসও তৈরি হয়েছে। আমাদের হাতে অনেক টিকা আছে, আমাদের টিকা দেওয়ার এই নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। এখন ইনশাল্লাহ আমার বিশ্বাস যে প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আমাদের ভালো ভালো মন্ত্রী যারা আছে, দুঃখিত আমি এই শব্দটা ইউজ করার জন্য, তাদের তত্ত্বাবধানে আমরা পারবো ইনশাল্লাহ। নিশ্চয়ই এই আলোচনাটায় ফিরছি।